নির্জনের চেহারা ও মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল এটা সামান্য অ্যাক্সিডেন্ট নয়। মুখে হাসি ফোটাতে পারলেও কোনো কিছু নিয়ে বেশ চিন্তিত সে। রামসাকে ঘরের মধ্যে নিয়ে আসার পর চোখের পানি ছেড়ে দিয়ে বসলো সে, কারণ সে খুব কষ্টে সবার সামনে নিজের চোখের পানি ধরে রেখেছিল। ধূপধাপ শব্দ করে যখন লাগাতার নির্জনের বুকে আঘাত করলো রামসা, নির্জন তখনই রামসাকে তার বাহুডোরে আবদ্ধ করে নিল। শান্তিময় একটা শ্বাস ফেলে কিছুক্ষণ চুপ থেকে তারপর সব চিন্তা দূরে ঠেলে দিয়ে বলল, আচ্ছা রামসা, মনে করো আমি তোমার থেকে অনেক দূরে আছি। তোমার কাছে আমার বাচ্চা আছে। তুমি কিন্তু একা নও। তাহলে কি তুমি শক্ত হয়ে থাকতে পারবে স্ট্রং মেয়েদের মতো? রামসা বাচ্চার সুবল কণ্ঠে বলল, আমি শক্তিশালী কঠিন হৃদয়ের মেয়ে হতে চাই না। আমি অনেক দুর্বল। তোমাকে ছাড়া আমি কিছু না নির্জন। তাই বলে রাখছি, আমাকে আর আমার বাচ্চাকে রেখে দূরে কোথাও যাবে না। যদি কোথাও যাও, তাহলে আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যেতে হবে। তোমাকে ছাড়া আমি কিছুতেই থাকবো না। তুমি বিনা আমি পুরো একটা শূন্য। তাই এমন কথা কখনোই বলো না। নির্জন রামসার মাথায় হাত বুলিয়ে তার গালে স্পর্শ করলো। দুই বৃদ্ধা আঙুলের সাহায্যে তার চোখের পানি মুছে দিয়ে বলল, আরে আমি তো মজা করছি। আর হ্যাঁ, আমি তো তোমাকে রেখে একা যাব না। যদি মরেও যাই তো একসঙ্গেই, ঠিক আছে? রামসা নির্জনের দিকে তাকিয়ে শুধু হুঁ বলল। তারপর নির্জন রামসাকে বিছানার পাশে নিয়ে গিয়ে বসিয়ে বলল, তবে রামসা, সোনা জান পাখি, আমাকে আর 3 মাস পর দেশের বাইরে যেতে হবে, একটা বছরের জন্য। তারপর আবার চলে আসব। তিন্নির বিয়ে পর্যন্ত শুধু এখানে থাকছি। কষ্ট পেও না, আমাকে যেতেই হবে। অনেক বড় প্রজেক্টে কাজ চলছে আমাদের। রামসার নির্জনের কাছ থেকে দূরে সরে গিয়ে বলল, না না, এটা আমি চাই না। কাজ তো এখানে থেকেও করা যায়, তাই না? এই সময় সবার থেকে তোমাকে আর আমার নিজের মাকে অনেক প্রয়োজন। এত কিছু জানার পরও এই সিদ্ধান্ত কি করে নিলে তুমি? নির্জন রামসার দুঃখময় চেহারা দিকে তাকিয়ে বলল, দেখো রামসা, আমি তো আর আগে জানতাম না যে তুমি প্রেগনেন্ট। আর এটা আমাদের ব্যবসার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। সবাইকে, তোমাকে এবং আমাদের বাচ্চাকে ভালো রাখতে গেলে এই কাজ থেকে আমি দূরে সরে থাকতে পারবো না। তাছাড়া আমাদের তো সব সময় ফোনে কথা হবে। একটু বোঝার চেষ্টা করো। মাত্র একটা বছর। চোখ বন্ধ করে চলে যাবে, দেখো। রামসা নির্জনের দিকে তাকিয়ে চোখ মুখ মলিন করে তার সঙ্গে আর একটা কথাও না বলে শুতে যাবে। ঠিক তখনই নির্জন আবার বলল, রামসা, তুমি কি আমার উপর রাগ করছো? আমি অনেক খুশি। বিশ্বাস করো যে তুমি আমাকে একটা বাচ্চা উপহার দিতে চলেছো। আমি এটাও মানছি। এই সময় তোমার পাশে থাকা, আমার থাকাটা তোমার জন্য খুব জরুরি। তাই বলছি, রাগ করো না আমার উপর। আর একটু সময় দিও আমাকে। সবকিছু গুছিয়ে তোমার কাছে নতুন করে একেবারে ফিরে আসতে চাই। নির্জনের কথায় রামসা চোখ ছলছল করে তার মুখের দিকে তাকিয়ে বলল, একটা বছর একটাও দিন যদি বেশি হয়ে যায়, তাহলে তুমি আর কখনোই আমাকে দেখতে পাবে না নির্জন। আমি একেবারে মা বাবার বাড়ি চলে যাব, বলে দিলাম। নির্জন মৃত্যু হেসে মনে মনে তখনই বলল, মেহেরের মতো আবার বারবার ফিরে আসবে নিশানের কাছে। একই রক্তের মানুষ তোমরা, ভালো করেই তো চিনি। আমাকে ছাড়া কতটুকু থাকতে পারবে তুমি? রামসা মুখ ভার করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। নির্জনের সঙ্গে আর কিছু বলল না সে। ওইদিকে নির্জন কিছুক্ষণ ঘুমন্ত রামসার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর জানলার দিকে তাকাতে আজকের ভয়ঙ্কর দৃশ্যটা মনে পড়ল তার। শপিং মলে সেই 3 ছেলের মধ্যে আজ 2টো ছেলে মিলে তাকে গাড়ি চাপা দিয়ে মারতেই যাচ্ছিল। কিন্তু আল্লাহর রহমতে সে বেঁচে গেছে। গাড়ির কিছু সমস্যা হয়েছে, ড্রাইভারকে ঠিক করানোর জন্য পাঠিয়ে দিয়েছে সে। কিন্তু ছেলে দুটোর মধ্যে একজন হাতের আঙুলের ইশারায় বুঝিয়ে দিয়েছিল, তোর পিছু আমরা কখনোই ছাড়ব না। একটা মানুষের মধ্যে অনেক রকমের মন মানসিকতা থাকে, খারাপ, নিকৃষ্ট ও মন্দ, ভালো। তাই নির্জনা বুঝে শুনে কারো সঙ্গে সহজে ঝামেলায় জড়ায় না। আজ বারবার তার মনে হলো, ছেলেগুলোর সঙ্গে ঝামেলা করে কি সে অনেক বড় ভুল করে ফেললো? এসব ভাবতে ভাবতে দরজায় টক টক শব্দ হলো। রাত তখন প্রায় 12টা। দরজা খুলতেই দেখলো নিশান দাঁড়িয়ে আছে। নির্জন প্রশ্নভরা চোখে নিশানের দিকে তাকিয়ে রইল। এত রাতে নিশান এখানে কেন? তারপর নিশানের শরীর থেকে অনবরত মদের গন্ধ আসছে। নিশান মদ খেলেও সবসময় নিজেকে স্বাভাবিক রেখে কথা বলে। নির্জনকে সঙ্গে সঙ্গে নিশান বাইরে আসতে বলল।
নির্জন কোনো প্রশ্ন না করে নিশানের সঙ্গে হাঁটতে হাঁটতে ছাদে উঠে গেল। ছাদে উঠে নিশান বলল, মাথায় আঘাত পেলে কি করে? নির্জনও বুঝতে পারলো নিশান এখনো কিছু জানে না, তাই ছোট করে জবাব দিল, ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক হয়ে যাবে। নিশান তখনই মৃদু একটা হাসি দিয়ে বলল, আমি ভাবলাম তোর সঙ্গে আবার কেউ বেয়াদবি করছে, তোকে ধরে মেরেছে। তোকে কেউ কিছু করলে আমি মেনে নিতে পারি না, মাথা ঠিক থাকে না আমার একদমই। নির্জন খুব ভালো করে বুঝতে পারছে নিশান আজ অতিরিক্ত মদ খেয়েছে, নিজেকে স্বাভাবিক রাখতে গিয়েও পারছে না, মনের ভেতরের কথাগুলো নিমেষেই বলে ফেলছে। তাই নির্জন ভাইয়ের কথা মুখ বন্ধ করে শুনে চলছে, আর তার মুখের দিকে তাকিয়ে ভালোবাসাময় হাসি দিচ্ছে একটু পর পর। নিশান আবারও বলল, আমি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি তোকে আর তিন্নিকে, কিন্তু তোরা আমাকে বুঝতেই চাইতি না। মা তো আরো বুঝতো না, অল্প কিছুতেই আমাকে মারধর করতো, দূরে পাঠিয়ে দেওয়ার মাঝে মধ্যে হুমকি দিত, কিন্তু তোরা বিশ্বাস কর আমি কখনোই তোদের কাছ থেকে দূরে কোথাও যেতে চাইতাম না। আমি যখন মনে করলাম আমার পরিবারই আমাকে দূরে ঠেলে দিচ্ছে, তখন আরো একটু দূরে চলে গেলে ক্ষতি কি? এসব করতে করতে আজ আমি তোদের কাছ থেকে অনেক দূরে চলে গেছি। দেখ, তোরা কেউ ভয়ে আমার সঙ্গে ঠিকমতো কথা পর্যন্ত বলিস না। আমিও যখন যা মাথায় আসে তাই করে ফেলি। আজকে মেহের আমাকে কি বলেছে জানিস? বলেছে আমি নাকি কখনো ভালো বাবা হতে পারবো না যদি কখনো আমাদের বাচ্চা হয়। মেহের কথা শুনে আমার কষ্ট লাগেনি, কিন্তু নিজের উপর অনেক রাগ উঠেছিল সেই সময়। নিজেকে তখন একটু হেসেও দিলাম নিজের উপর। আমি এটা বলতে চাইছি, বাড়ির প্রথম সন্তান তোদের আসবে, তাই আমাদের মা বাবার মতো কঠিন না হয়ে বাচ্চার উপর রাগারাগি না করে ভালোবেসে বুঝিয়ে বলিস, দেখবি ঠিক বুঝবে। আর যদি নার্জিন বেগমের মতো ঘরে উঠিয়ে বাচ্চাকে কেলানি দিস, তাহলে কিন্তু বাচ্চা তার বড় বাবা নিশান চৌধুরীর মতো হয়ে যাবে। তাহলে আবার কিন্তু ঘরে ধরে রাখতে পারবি না। কথাগুলো একা নাগাড়ে বলে থেমে আবার বলল, আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী, কারো উপর দোষারোপ করতে পারবো না। তবে আমি এত সহজে হয়তো স্বাভাবিক জীবনও পাবো না খুঁজে। এখন আমার জীবনের একটি লক্ষ্য আছে, জানিস নির্জন? নির্জন পাশ থেকে ভাইয়ের কাঁধে হাত রেখে শুধালো, কি ভাইয়া? নিশান তখন বলল, মেহেরকে আরো আপন করে নিতে হবে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার সঙ্গে কাটাতে চাই আমি। অভিমান করুক, রাগ করুক, যাই করুক না কেন, সে শুধু আমার হয়েই থাকবে। আচ্ছা, এসব এখন থাক, আমার ঘুম পাচ্ছে, ঘুমাতে যাব। অনেক কথাই তো দেখি বলে ফেললাম। শেষ একটা কথা, নির্জন তোর ভাই পরিবর্তন হতে চায়, কিন্তু কেন পারছে না সে? নির্জন কি বলবে তা শোনার প্রয়োজন মনে না করে নিশান ছাদ থেকে চলে যেতে উদ্যোগ হলো। তখন নির্জন পেছন থেকে ডাকলো, ভাইয়া আমি কিছু তোমাকে বলতে চাই। নিশান পিছন ফিরে তাকিয়ে রইল। নির্জন চারিদিকে তাকিয়ে কিছুক্ষণ ভেবে বলল, এখন ঘুমাতে যাও, কাল সকালে কথা হবে আমাদের। নিশান আর দেরি না করে নিজের ঘরের দিকে পা বাড়ালো। আর নির্জন তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। নিজের ঘরে ঢুকে দেখলো মেহের ঘুমিয়ে পড়েছে। তা দেখে সে গিয়ে মেহেরের পাশে শুয়ে পড়ল। নিজের একটা পা মেহেরের শরীরের উপর তুলে দিয়ে ঘুমিয়ে গেল সে। মেহেরের আবার একটা সমস্যা, কেউ শরীর স্পর্শ করলে আজকাল তার ঘুম ভেঙে যায়। বেশ আতঙ্ক নিয়ে সে ঘুমায়। আগে কেউ ডাকলো তার ঘুম ভাঙতো না, যতক্ষণ না সে নিজে থেকে উঠতো। কিন্তু নিশানের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে যেন তার চোখের ঘুম হারিয়ে গেছে। নিশানের শরীর থেকে মদের গন্ধ আসতেই মেহের নিজের শরীরের উপর থেকে নিশানের পা সরিয়ে দিল। তারপর খেয়াল করলো জুতা পায়ে ঘুমিয়ে আছে সে। পায়ের দুই জোড়া জুতা খুলে রাখতে নিশান ঘুমন্ত কণ্ঠে বলল, পায়ের জুতা খুলে রেখো না আমার মেরি জান, অনেক রাস্তা তোমাকে নিয়ে হাঁটতে হবে আমার। মেহের বুঝতে পারলো কথাগুলো সে স্বপ্নের মধ্যে বলছে। তারপর নিশানকে ঘুমিয়ে রেখে বাইরে গিয়ে ভালোভাবে অজু করে এলো সে। নিচে বিছানা করে ঘুমিয়ে পড়লো। আর যদি এই অবস্থায় তার সঙ্গে ঘুমায়, তাহলে হয়তো ফজর নামাজ হবে না, তাহাজ্জুদের নামাজও পড়তে পারবে না সে। এটা সে আগেও করেছে। অনেকবার নেশা করে তার পাশে ঘুমিয়েছে নিশান, কিন্তু কখনো মেহের নিজেই মুখ ফুটে তাকে নেশা করতে বারণ করেনি, কারণ তার আর ইচ্ছাই করে না নিশানের সঙ্গে কথা বলতে।